হাই ফ্রেন্ডস, আমি সৌমদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। অনেকে বলছিলেন যে আপনি এই কয়েকদিন ধরে প্র্যাকটিস সেটগুলো আর দিচ্ছেন না, তাড়াতাড়ি প্র্যাকটিস সেটগুলো দিন। আর বিশেষ করে অনুবাদ অনুষঙ্গটা কমপ্লিট করুন। আমি এর আগে অনুবাদ অনুষঙ্গ থেকে 6টা পার্ট দিয়েছিলাম। প্রত্যেকটা পার্টে 30টি করে প্রশ্ন ছিল, মানে 30 × 6 180টা প্রশ্ন দিয়েছিলাম। আমি বলেছিলাম যে 10টা পার্ট দেবো, কিন্তু এবার বলছি আমাকে মনে হয় 11টা পার্ট দিতে হবে। 10টা পার্টে কমপ্লিট হবে না, আমি একটা পার্ট বাড়াবো, 11টা পার্ট দেবো। তবে আজকের পার্ট হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 24, নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ পার্ট 7, ভারতীয় সাহিত্য ও আন্তর্জাতিক সাহিত্য, 30টি বাছাইকৃত কমনযোগ্য এমসিকিউ, কমনের শীর্ষে এসএলএসটি এবং এমএসসি। ঠিক আছে, তো 10 নম্বর পার্টে 30টা জায়গায় 35টা প্রশ্ন থাকবে, আর আরও বেশি লাগবে হচ্ছে 11 নম্বর পার্টে। ওকে, তো তার আগে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অনলাইন ক্লাস করতে চান তারা আমার যে ডিসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া আছে 8768830230 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো চলুন বেশি দেরি করে ভিডিওটি শুরু করি। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন 181 নম্বর, কারণ 180 অলরেডি হয়ে গেছে। আজকে সেটা 30টা প্রশ্ন পাবেন, মানে 181 থেকে 210 নম্বর দাগ নেওয়ার পর্যন্ত প্রশ্ন পাবেন। এবার মধ্যেই প্রায় 90% কমন চলে আসবে। দেখুন 181 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষায় কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক নিয়ে 1855 খ্রিস্টাব্দে অভিজ্ঞান শকুন্তলা নামে অভিনয়যোগ্য প্রথম বাংলা নাটক কে লেখেন? তাহলে সংস্কৃত ভাষায় লেখা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক, সেটা নিয়ে কত খ্রিস্টাব্দে? 1855 খ্রিস্টাব্দে। কি নামে? অভিজ্ঞান শকুন্তলা নামে। ভালো করে বুঝুন, অভিনয়যোগ্য বলেছে। অভিনয়যোগ্য প্রথম বাংলা নাটক কে লেখেন? ভালো করে বুঝুন। উত্তর হচ্ছে অপশন ক, নন্দকুমার রায়। তারপর দেখুন 2 নম্বর প্রশ্ন, নিচের কোন কবি শুধু বাল্মীকি রামায়ণ অনুবাদ করেননি, অধ্যাত্ম রামায়ণ রূপান্তরে নেপালের জাতীয় ঐতিহ্যকে তুলে ধরেন? ঠিক আছে, অধ্যাত্ম রামায়ণ রূপান্তরে নেপালের জাতীয় ঐতিহ্যকে তুলে ধরেন। উত্তর হচ্ছে অপশন ঘ, ভানুভক্ত আচার্য। তথ্য বা বিশেষ দ্রষ্টব্য দেখুন, যেটা আমাদের বইতেও আছে, যে সংস্কৃত ছন্দ মাত্রাকে তিনি নেপালি পাঠকের কাছে নবরূপ দান করেন। তারপর দেখুন 183 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, কোন সাহিত্যিক নিজের পরিচয় গোপন করে হের মেলোর ছদ্মনাম নিয়ে ইতালিতে উপস্থিত হন? অথবা হের মেলোর কোন সাহিত্যিকের ছদ্মনাম? খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, হের মেলোর কোন সাহিত্যিকের ছদ্মনাম? উত্তর হচ্ছে অপশন ক, গেটে বা গোটে, জোয়ান উলফগ্যাং ফন গোটে পুরো নাম। তারপর দেখুন 184 নম্বর প্রশ্ন, 1998 খ্রিস্টাব্দে মোপাসা রচনা সমগ্র, যেটা বইমেলা থেকে প্রকাশিত হয়, এই গ্রন্থটি কে অনুবাদ করেছেন? উত্তর হচ্ছে অপশন খ, সুবোধ চক্রবর্তী। ওকে, তথ্য দেখুন বা বেশি দ্রষ্টব্য দেখুন, যে অনুবাদক মানে সুবোধ চক্রবর্তী গদ্য মোপাসার 5টি উপন্যাস ও গল্প মিলে মোট 240টি রচনা অনুবাদ করেছেন। 5টি উপন্যাস আর গল্প বলে 234টি, মানে মোট 239টি রচনা অনুবাদ করেছেন। তার মধ্যে হচ্ছে 5টি উপন্যাস রয়েছে। ওকে, তারপর দেখুন 195 প্রশ্ন, টি.এস. এলিয়টের নিম্নলিখিত কোন কাব্যগ্রন্থে রয়েছে অবক্ষয়ের ছবি কিন্তু শেষের দিকে আছে আশ্বাসবাণী? অবক্ষয়ের ছবি মানে বুঝতেই পারছেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উত্তর হচ্ছে অপশন ক, দি ওয়েস্টল্যান্ড। প্রকাশ করা হচ্ছে ডিসেম্বর 1922 খ্রিস্টাব্দ বা 1329 বঙ্গাব্দ। এই কাব্যের 5টি পর্ব। তাহলে দি ওয়েস্টল্যান্ড কাব্যের কয়টি পর্ব? 5টি পর্ব। এই কাব্যে রয়েছে কি অবক্ষয়ের ছবি, আর শেষের দিকে আছে কি আশ্বাসবাণী। তারপর দেখুন 186 নম্বর প্রশ্ন, আর্নেস্ট মিলার হেমিংওয়ে নিম্নলিখিত কোন উপন্যাসটির কাহিনী অবলম্বনে 1932 খ্রিস্টাব্দে ফ্রাঙ্ক রোজার্ক চলচ্চিত্র নির্মাণ করেন? কবে? 1932 খ্রিস্টাব্দে কে? ফ্রাঙ্ক রোজার্ক চলচ্চিত্র নির্মাণ করেন। ঠিক আছে, এই নামগুলো মনে রাখবেন। অনেকগুলো আছে চলচ্চিত্র, আমি বেছে যে চলচ্চিত্রগুলো দিচ্ছি এখানে। উত্তর হচ্ছে অপশন গ, ফেয়ারওয়েল টু আর্মস। প্রকাশ করা হচ্ছে 1929 খ্রিস্টাব্দ। আর বাকিগুলো মনে রাখবেন, দ্য সান অলসো রাইজেস 1926, দ্য টরেন্স অফ স্প্রিং 1926, টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট 1937। এগুলো হচ্ছে আর্নেস্ট মিলার হেমিংওয়ে লেখা বিখ্যাত উপন্যাস, এইগুলো মনে রাখবেন। কিন্তু এটার অ্যান্সার হবে অপশন গ, ফেয়ারওয়েল টু আর্মস 1929। তথ্য দেখুন বা বেশি দ্রষ্টব্য দেখুন, এই ছবিটি কয়েকটি বিষয়ে একাডেমি পুরস্কার পান। এছাড়া এই উপন্যাস অবলম্বনে, মানে ফেয়ারওয়েল টু আর্মস
উপন্যাস অবলম্বনে ওই একই নামের চলচ্চিত্র পরিচালনা করেন চার্লস ভাইদোর। এর চিত্রনাট্য লেখেন বেন হক্ট 1957 খ্রিস্টাব্দে। এগুলো একটু মনে রাখবেন। তারপর দেখুন 187 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। গোপীনাথ মোহন্তি তার কোন উপন্যাসে দেশের হরিজনদের জীবন চেতনা তুলে ধরেছেন, যা ভারতীয় সাহিত্যে এক বিশিষ্ট স্থান অধিকার করেছে? ঠিক আছে, কোন উপন্যাসে তিনি হরিজনদের জীবন চেতনা তুলে ধরেছেন? ওকে, তো সবাই জানো, দেখো নামের সঙ্গেই প্রশ্নটা লুকিয়ে রয়েছে। উত্তর হচ্ছে অপশন গ, হরিজন 1948। বিশেষ দ্রষ্টব্য বা তথ্য দেখো, এই উপন্যাসের ইংরেজি অনুবাদ করেন বিক্রম দাস হরিজন এ নোবেল নামে। ঠিক আছে, ইংরেজি অনুবাদ করেন বিক্রম দাস কি নামে? হরিজন এ নোবেল নামে। ঠিক আছে, এটা মনে রাখবে। তাছাড়া দেখো শিবভাই, অপঞ্চ, লয় বিলে 1961, এগুলো হচ্ছে গোপীনাথ মোহন্তির উল্লেখযোগ্য উপন্যাস, এগুলো মনে রাখবে। তারপর দেখো 188 নম্বর প্রশ্ন, বিজয় তেন্ডুলকরের একটি নাটকের একটি ঘটনায় দেখানো হয়েছে বোন মানিককে তার অবৈধ সন্তান গর্ভপাত না হওয়া পর্যন্ত তার দুই ভাই তার পেটে লাথি মারতে থাকে। এই অমানবিক দৃশ্য তিনি তার কোন নাটকে তুলে ধরেছেন? অথবা বিজয় তেন্ডুলকরের কোন নাটকে মানিক চরিত্রটির উল্লেখ পাওয়া যায়? ঠিক আছে, এর কিন্তু মানিক কিন্তু মেয়ে, ছেলে নয়। উত্তর দেখুন অপশন গ, গিধারে 1971। এই গিধারে থেকে কিন্তু প্রশ্ন একটা এমএসসিতে এসেছিল। ওকে, তারপর দেখুন 189 নম্বর প্রশ্ন, একটু বড়। আয়াপ্পা পানিকরের কোন গ্রন্থের দ্বিতীয় খণ্ডটির ইংরেজি অনুবাদ ডেজ অ্যান্ড নাইটসের বাংলা অনুবাদ করেন কবি উৎপল কুমার বসু দিন ও রাত্রি নামে? খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন কোন গ্রন্থের দ্বিতীয় খণ্ডটির ইংরেজি অনুবাদ। হ্যাঁ, দ্বিতীয় খণ্ডটির ইংরেজি অনুবাদ নাম কি? ডেজ অ্যান্ড নাইটস। এই ডেজ অ্যান্ড নাইটসের বাংলা অনুবাদ করেন কবি উৎপল কুমার বসু কি নামে? দিন ও রাত্রি নামে। উত্তর হচ্ছে অপশন ঘ, কাব্য সংগ্রহ। প্রথম খণ্ড 1974, দ্বিতীয় খণ্ড 1982, তৃতীয় খণ্ড 1989। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড 1982। এই কাব্য সংগ্রহ গ্রন্থের দ্বিতীয় খণ্ডটি ইংরেজি অনুবাদ ডেজ অ্যান্ড নাইটসের বাংলা অনুবাদ করেন কবি উৎপল কুমার বসু দিন ও রাত্রি নামে। বিশেষ তথ্য দেখুন যে এই অনুবাদ গ্রন্থটি 2005 সালে নতুন দিল্লির সাহিত্য অকাদেমি থেকে প্রকাশিত হয়। কবে? 2005 সালে। এই তথ্যগুলো মনে রাখবেন। তারপর দেখুন 190 নম্বর প্রশ্ন, লিও টলস্টয়ের কোন উপন্যাসটি বিশ্ব সাহিত্যে সর্বশ্রেষ্ঠ উপন্যাসের মর্যাদা লাভ করেছে? উত্তর হচ্ছে অপশন ক, ওয়ার অ্যান্ড পিস। রচনাকাল কেউ বলে 1862, বেশিরভাগ বই বলে 1863 থেকে 69, আর গ্রন্থাগারে প্রকাশ করা হচ্ছে 1869 খ্রিস্টাব্দ। ওকে, তারপর দেখুন বিশেষ তথ্য দেখুন, এই উপন্যাসে জীবনের প্রতিফলন ও রূপায়ণ যেমন সাম্যভাবে ঘটেছে তেমন আর কোনো উপন্যাসে ঘটেনি। ওকে, এই তথ্যগুলো মনে রাখবেন। তারপর দেখুন 191 নম্বর প্রশ্ন, আন্তন চেকভের দ্য সিগাল 1896 নাটকটি গাংচিল নামে বাংলা ভাষায় কে অনুবাদ করেন? ঠিক আছে, তাহলে দ্য সিগাল 1896 আন্তন চেকভের এই নাটকটি অবলম্বনে বা নাটকটির গাংচিল নামে বাংলা ভাষায় কে অনুবাদ করেন? ওকে, উত্তর হচ্ছে অপশন খ, খায়রুল আলম সবুজ। তারপর দেখুন 192 নম্বর প্রশ্ন, নিগ্রো জাতিদের নিয়ে 1926 খ্রিস্টাব্দে দ্য নেশান পত্রিকায় দ্য নেগ্রো আর্টিস্ট অ্যান্ড দ্য রিসিয়াল মাউন্টেন নামের ইস্তাহারকে প্রকাশ করেছিলেন? নিগ্রো জাতি বললেই একটা অ্যান্সার হবে এখানে। সাল দেখুন 1926 খ্রিস্টাব্দে। কোন পত্রিকায়? দ্য নেশান পত্রিকায়। ঠিক আছে, দ্য নেগ্রো আর্টিস্ট অ্যান্ড দ্য রেসিকেল মাউন্টেন নামের ইস্তাহার কে প্রকাশ করেছিলেন? নেগ্রো বললে একটাই উত্তর হবে অপশনগুলোর মধ্যে। উত্তর হচ্ছে অপশন গ, জেমস মার্সার ল্যাংস্টন হিউজ। তথ্য দেখুন বা বিশেষ দ্রষ্টব্য দেখুন যে নিগ্রোদের জীবন সংগ্রাম, তাদের বৈচিত্র্যময় সংস্কৃতি তার কবিতায় বারবার ফিরে এসেছে। তার কার কবিতায় বারবার ফিরে এসেছে? জেমস মার্সার ল্যাংস্টন হিউজের কবিতায়। তারপর দেখুন খুবই ইম্পর্টেন্ট 193, রামনারায়ণ তর্করত্নের কুল সর্বস্ব 1854 নামক সামাজিক নাটকে কোন নাটকের প্রভাব রয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ, শূদ্রকের মিচ্ছকটিক নাটকের। একটা উক্তি দেখুন বিশেষ দ্রষ্টব্য, ডক্টর সুকুমার সেনের মতে অভব্যচন্দ্রের ভূমিকায় মিচ্ছকটিকের সকাল অনুকৃত। তাহলে এটা কার উক্তি? ডক্টর সুকুমার সেনের উক্তি। ঠিক আছে,
তারপর দেখুন 194 প্রশ্ন, কবির কোন শতকের একজন বিখ্যাত ধর্মনিরপেক্ষ ধর্মগুরু ও সন্ত ছিলেন? উত্তর হচ্ছে অপশন খ, পঞ্চদশ শতকের। তারপর দেখুন 195 প্রশ্ন, দিল্লি কি গলিয়া ও আগ্গি লকির এই উপন্যাস দুটি কার লেখা? কার লেখা এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। দিল্লি কি গলিয়া আগ্গি লকির উপন্যাস দুটি কার লেখা? উত্তর হচ্ছে অপশন ক, অমৃতা প্রীতমের। তারপর দেখুন 196 প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট 594 হচ্ছে রচনাকাল নামক ট্র্যাজেডি নাটকের বাংলা ভাষায় অনুবাদ কে করেন? বসন্ত কুমারী নামে। তাহলে শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট 594 একটা ট্র্যাজেডি নাটক, ঠিক আছে। এই ট্র্যাজেডি নাটকের বাংলা ভাষায় অনুবাদ কে করেন? বসন্ত কুমারী, সে প্রকাশ করেছে 1878 এই নামে, ঠিক আছে। অনেক অনুবাদ হয়েছে, তো বসন্ত কুমারী 1878 সাল এই নামে কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন ক, রাধা মাধব কর। তারপর দেখুন 197 প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, কোন মহাকাব্যে পাবলো নেরুদার কবিসত্তার পুনর্জন্ম ঘটে? কোন মহাকাব্যে পাবলো নেরুদার কবিসত্তার পুনর্জন্ম ঘটে? উত্তর হচ্ছে অপশন ক, কান্ত জেনারেল মানে কাণ্ড সর্বময়। মূল গ্রন্থটির প্রকাশকাল হচ্ছে 1950 খ্রিস্টাব্দ, ঠিক আছে। তাছাড়া লা এসপেদা এনসেন্দিদা জয়ন্ত তরোয়াল 1970, ফরাসি কবি চতুষ্টয় 1972, জিওগ্রাফিয়া এনফ্রাস্ট্রাকচার নিষ্ফল ভূগোল 1972, এইগুলো যে পাবলো নেরুদার বিখ্যাত কাব্যগ্রন্থ, এগুলো মনে রাখবেন। কিন্তু পাবলো নেরুদার কবিসত্তার পুনর্জন্ম ঘটে হচ্ছে কান্ত জেনারেল মানে কাণ্ড সর্বময় 1950। তথ্য বা বিশেষ দ্রষ্টব্য দেখুন যে স্পেন থেকে স্বদেশে ফিরে তিনি খনি মজুরের কাছে গিয়ে কখনো রাজনৈতিক সভায় তার কবিতা পড়েন, ফলে তার কবিতা বৃহত্তর সমাজের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল। কার কবিতা? পাবলো নেরুদার কবিতা। তারপর দেখুন 198 নম্বর প্রশ্ন, 1962 খ্রিস্টাব্দে কোন উপন্যাসের জন্য গাব্রিয়েল গার্সিয়া মার্কেস কলম্বিয়ান এসো পুরস্কার পান? তাহলে এসো পুরস্কারটা কি? কলম্বিয়ান এসো পুরস্কার, ঠিক আছে। কোন উপন্যাসের জন্য গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস পান? কবে? 1962 খ্রিস্টাব্দে। উত্তর হচ্ছে অপশন খ, লা মালা ওরা ইন ইভিল আওয়ার। অনুবাদটা হচ্ছে ইংলিশ, ইন ইভিল আওয়ার। মূল গ্রন্থের প্রকাশকাল কত? 1962 খ্রিস্টাব্দ। এই বছর জন্য তিনি 1962 খ্রিস্টাব্দে কলম্বিয়ান এসো পুরস্কার পান। হয়তো ঘুরে প্রশ্ন আসা, নিচের কোন ব্যক্তি এসো পুরস্কার পান? সেখানে ব্যক্তির নাম চাইলো, তখন কিন্তু কি হবে? যে গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। সেটাই ঘুরে প্রশ্ন আসে, এর বাইরে আসতে পারবে না। তারপর দেখুন 199 নম্বর প্রশ্ন, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকটি বাংলা ভাষায় প্রথম কে অনুবাদ করেন? অভিজ্ঞান শকুন্তলা 1848 নামে, ঠিক আছে। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকটি বাংলা ভাষায় প্রথম কে অনুবাদ করেন? ঠিক আছে, তিনি কি নামে অনুবাদ করেছেন? অভিজ্ঞান শকুন্তলা 1848 এই নামে তিনি অনুবাদ করেছেন। হ্যাঁ, বাংলা ভাষায় কিন্তু প্রথম অনুবাদ করেছেন, মনে রাখবেন। এটা হচ্ছে বাংলা ভাষায় প্রথম অনুবাদ করেছেন অভিজ্ঞান শকুন্তলা নামে 1848। উত্তর হচ্ছে অপশন ক, রামতারক ভট্টাচার্য। তাহলে দেখুন 200 নম্বর প্রশ্ন, 1877 খ্রিস্টাব্দের 9 নভেম্বর বাংলা একাডেমি বাংলা সাহিত্যকোষ গ্রন্থানুসারে 1873 আল্লামা মুহাম্মদ ইকবাল ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের কোথাকার একটি জাতিগত কাশ্মীরি পরিবারে জন্মগ্রহণ করেন? তিনি কাশ্মীর পরিবারে জন্মগ্রহণ করেন 1877 খ্রিস্টাব্দের 9 নভেম্বর। আবার বাংলা একাডেমি বাংলা সাহিত্যকোষ গ্রন্থানুসারে 1873 খ্রিস্টাব্দ। উত্তর হচ্ছে অপশন ঘ, পাঞ্জাব প্রদেশের সিয়ালকোটের একটি কাশ্মীরি পরিবারে জন্মগ্রহণ করেন আল্লামা মুহাম্মদ ইকবাল। তারপর দেখুন 201 নম্বর প্রশ্ন, মুন্সী প্রেমচন্দ্র তার কোন উপন্যাসে বেশ্যা জীবনের সহানুভূতিপূর্ণ বর্ণনা, নারী জীবনের গভীর প্রতারণা ও অবমাননা স্বরূপ তুলে ধরেছেন? উত্তর হচ্ছে অপশন খ, সেবা সদন। রচনাকাল 1918 ও প্রকাশকাল 1919। বিশেষ তথ্য দেখুন যে এই উপন্যাসটি বাজার হুসন নাম দিয়ে চলচ্চিত্র তৈরির চুক্তি হয়। ফিল্ম কোম্পানি থেকে রয়্যালটি বাবদ তিনি 750 টাকা পান। কি নামে? বাজার হুসন নাম দিয়ে কিন্তু চলচ্চিত্র তৈরির জন্য চুক্তি হয়। এবার দেখুন 202 নম্বর প্রশ্ন। তো অনেকে ভাবছেন যে আমি কোন বই থেকে পড়াচ্ছি। দেখুন আমাদের কিন্তু এই বই থেকে পড়াচ্ছি, বাংলা অল ইন ওয়ান। এই বইটাই কিন্তু আমি আধুনিক যুগ বা প্রাচীন মধ্যযুগের শর্ট প্রশ্নগুলো, তথ্য নয় কিন্তু, সেগুলো অন্য বই আছে, সেগুলো আধুনিক যুগ বাংলা চৈতমালা আছে,
প্রাচীন ও মধ্যযুগ বাংলা সাহিত্যের ইতিহাস আছে, মানে সেগুলো হচ্ছে মেন বই। কেউ যদি বলেন যে এই শর্ট প্রশ্নগুলো পড়তে চান এই অল্প সময়ের মধ্যে, তাহলে কিন্তু এই বাংলা অল ইন ওয়ান বইটি নিয়ে নেবেন। দেখুন ব্যাকরণ থেকে 1550+ MCQ, মোট 4700+ MCQ, ব্যাকরণ, সাহিত্য ইতিহাস, পাঠ্য, অনুবাদ অনুষঙ্গ, টেক্সট, বিগত বছরের প্রশ্নোত্তর সমূহ সব আছে। লেখক হচ্ছে আমি সৌম্যদী মাইতি, সাজিদুর মণ্ডল এবং সপ্তদ্বীপ ঘোষ। ঠিক আছে, এই বইটা বুকিং করলে কি হবে, সমস্ত MCQ প্রশ্ন যেগুলো আমি পড়াচ্ছি, এই যে অনুবাদ অনুষঙ্গ, টেক্সট, ব্যাকরণ, সাহিত্য ইতিহাস সব আছে এখানে, বঙ্গানুবাদ সমস্ত দেওয়া আছে। ঠিক আছে, এইগুলো পড়লেই আশা করি অনেকটাই কমন পেয়ে যাবে, নিজে প্র্যাকটিস করতে পারবে। এই বইটিতে কিন্তু 90 নম্বরের 50টা সেট আছে। হ্যাঁ, 90 নম্বরের 50টা সেট কেমন করে সাজানো আছে, প্রথম 30টা ব্যাকরণ, তারপর 15টা প্রাচীন ও মধ্যযুগ, তারপর 20টা হচ্ছে আধুনিক যুগ, তারপর হচ্ছে 18টা টেক্সট, তারপর 6টা হচ্ছে অনুবাদ অনুষঙ্গ, লাস্ট হচ্ছে বঙ্গানুবাদ। ঠিক আছে, এইগুলো দেখে নেবেন। তো চলুন আবার আমাদের আলোচনায় ফিরি। 200 নম্বর প্রশ্ন দেখুন, যে গ্রিক নাট্যকার ইউরিপিডিস ইফিগোনিয়ার কাহিনী অবলম্বনে গেটে মোট 2টি নাটক রচনা করেন। তাহলে মনে রাখবেন যে ইউরিপিডিস ইফিগোনিয়ার কাহিনী অবলম্বনে তিনি কটি নাটক রচনা করেন, তিনি 2টি নাটক রচনা করেন। এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রশ্নের মাধ্যমে অ্যান্সার আছে। এর মধ্যে একটি হলো কি ইফিগোনিয়া, এই নাটকটির অঙ্ক সংখ্যা কত? ইফিগোনিয়ার কাহিনী অবলম্বনে একটি নাটক হলো ইফিগোনিয়া, এই নাটকটির অঙ্ক সংখ্যা কত সেটা জানতে চাইছে। উত্তর হচ্ছে অপশন ক, 5 অঙ্ক, মানে পঞ্চাঙ্ক নাটক এটি। ঠিক আছে, তারপর দেখুন 203 নম্বর প্রশ্ন, টি.এস. এলিয়টের নিম্নলিখিত কোন কাব্যগ্রন্থে শুধুই নিরন্ধ্র অন্ধকার রয়েছে? আগের প্রশ্নটা ছিল আলাদা অবক্ষয়, এটা হচ্ছে নিরন্ধ্র অন্ধকার রয়েছে কোন কাব্যগ্রন্থে, খুব ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন খ, দি হলোম্যান, প্রকাশকাল হচ্ছে 1925 খ্রিস্টাব্দ। ঠিক আছে, তাছাড়া দেখো দি ওয়েস্টল্যান্ড 1922, এগার 5টি পর্ব। অ্যাস ওয়েডনেসডে, রচনা 1927, প্রকাশকাল এপ্রিল 1930। 4 কোয়ার্টেটস 1944, এগারো 4টি অংশ। এগুলো হচ্ছে টি.এস. এলিয়টের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ। এইগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষাতে এইগুলো দিতে পারে, এগুলো কার লেখা কাব্যগ্রন্থ, টি.এস. এলিয়টের লেখা কাব্যগ্রন্থ। তারপর দেখুন 204 নম্বর প্রশ্ন, 1936 খ্রিস্টাব্দে আর্নেস্ট মিলার হেমিংওয়ের সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ ছোট গল্প দ্য স্নোজ অফ কিলিমাঞ্জারো রচিত হয়। তার সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ ছোট গল্পের নাম কি? দ্য স্নোজ অফ কিলিমাঞ্জারো। কবে রচিত হয়? মনে রাখবেন যে 1936 খ্রিস্টাব্দে রচিত হয়। ঠিক আছে, এই গল্পের শেষাংশে তিনি স্ট্রিম অফ কনসাসনেস পদ্ধতি ব্যবহার করেছেন। এটা বিশেষ দ্রষ্টব্য দিয়েও দিতে পারি, তো এখানে দিয়ে দিয়েছি, ভালো কথা। তো এই গল্পের শেষাংশে তিনি স্ট্রিম অফ কনসাসনেস পদ্ধতি ব্যবহার করেছেন। কোন গল্পের শেষাংশে? দ্য স্নোজ অফ কিলিমাঞ্জারো। তো গল্পটি কিলিমাঞ্জারো পর্বতের তুষার নামে বাংলা ভাষায় কে অনুবাদ করেন? প্রশ্ন হচ্ছে এটাই, গল্পটি কিলিমাঞ্জারো পর্বতের তুষার নামে বাংলা ভাষায় কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন গ, অরুণাভ ঘোষ। ওকে, অনেকে অনুবাদ করেন, কিন্তু কিলিমাঞ্জারো পর্বতের তুষার নামে অনুবাদ করেন অরুণাভ ঘোষ। বাকি তথ্যগুলো তো মনে রাখবেন, প্রশ্নের মাধ্যমে উত্তর লুকিয়ে আছে, ওইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তা দেখুন 205 নম্বর প্রশ্ন, ভানুভক্ত আচার্যের পিতার নাম কি? তথ্য দেখুন, তিনি ছিলেন পরিবারের জ্যেষ্ঠ সন্তান। তাহলে ভানুভক্ত আচার্য ছিলেন পরিবারের জ্যেষ্ঠ সন্তান। ঠিক আছে, তার পিতার নাম কি? উত্তর হচ্ছে অপশন গ, ধনঞ্জয় আচার্য। ভানুভক্ত আচার্যের পিতার নাম হচ্ছে ধনঞ্জয় আচার্য, ভানুভক্ত আচার্য ছিলেন পরিবারের জ্যেষ্ঠ সন্তান। তারপর দেখুন 206 নম্বর প্রশ্ন, গোপীনাথ মহান্তি মোট কয়টি ছোট গল্পগ্রন্থ বা ছোট গল্প সংকলন গ্রন্থ রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ, 10টি। তিনি মোট 10টি ছোট গল্পগ্রন্থ বা ছোট গল্প সংকলন গ্রন্থ, যাই বলুন না কেন, রচনা করেন। কটা? 10টা। তারপর দেখুন 207 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, কোন নাটকে বিজয় তেন্ডুলকর সখারামের মধ্যে একদিকে সততা, অন্যদিকে তার মধ্যে থাকা নিষ্ঠুরতার পরিচয় তুলে ধরেছেন? তবে সখারাম চরিত্র মানে বুঝতেই পারছেন, আর বলার বেকার রাখে না। সখারামের মধ্যে একদিকে সততা, অন্যদিকে তার মধ্যে থাকা নিষ্ঠুরতার পরিচয় তুলে। যদি ঘুরে প্রশ্ন আসে সখারাম কোন নাটকের চরিত্র, এটা দিনই ইচ্ছা করে, কারণ ধরাই তো পড়ে গেছে, অলরেডি ধরাই তো পড়ে গেছে। উত্তর হচ্ছে অপশন গ, সখারাম বাইন্ডার। সাল কত? 1972 খ্রিস্টাব্দ। এছাড়া শ্রীমন্ত 1956, গিধাড়ে 1971, ঘসিরাম কোতোয়াল 1972। এই নাটকগুলির রচয়িতাকে? নাট্যকার বিজয় তেন্ডুলকর। হ্যাঁ, এইগুলো একটু মনে রাখবেন। ঠিক আছে, তিনি ছিলেন মারাঠি নাট্যকার। তারপর দেখুন তথ্য দেখুন বা বিশেষ দ্রষ্টব্য দেখুন, যে মানুষের মনের মধ্যে নানা অসঙ্গতি, অন্যদিকে জটিলতা বাসা বাঁধে। সখারাম চরিত্র সেরকম, সে ভালো মন্দ উভয় গুণে বিশিষ্ট। তাহলে এটা হচ্ছে সখারাম
ভালো মন্দ উভয় গণে বিশিষ্ট একটা চরিত্র। ঠিক আছে, তারপর দেখুন 208 নম্বর প্রশ্ন, জয়েদ জয়েদ উপন্যাসটি কার লেখা? এই উপন্যাসটি বাংলা ভাষায় অনুদিত হয়েছে। ঠিক আছে, জয়েদ মূল উপন্যাসটি কার লেখা? এই উপন্যাসটি বাংলা ভাষায় অনুদিত হয়েছে। মূল উপন্যাসটি হচ্ছে অপশন ঘ আরি রেনি আলবেয়র গিদ্দ মোপাসা। সংক্ষেপে গিদ্দ মোপাসা বা মোপাসা বললেই হবে, পুরো নাম হচ্ছে আরি রেনি আলবেয়র গিদ্দ মোপাসা লেখা হচ্ছে জয়েদ উপন্যাসটা, যেটা বাংলা ভাষায় অনুদিত হয়েছে। তারপর দেখুন 209 নম্বর প্রশ্ন, আন্তন চেকভের সাতটি একাঙ্কিকা বা একাঙ্ক নাটকের অনুবাদ কে করেছেন? হ্যাঁ, সাতটি একাঙ্কিকা বা একাঙ্ক নাটকের অনুবাদ কে করেছেন? ঠিক আছে, তো উত্তর হচ্ছে অপশন ক অজিতেশ বন্দ্যোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তথ্য দেখুন বা বিশেষ দ্রষ্টব্য দেখুন যে সেই সাতটি অনুদিত একাঙ্কিকা বা একাঙ্ক নাটক হলো প্রস্তাব, নানা রঙের দিন, শরতের মেঘ, শুভ বিবাহ, তামাকু সেবনের অপকারিতা, এক ডেইলি প্যাসেঞ্জারের করুণ কাহিনী আর গায়িকা দলের মেয়ে। তার মধ্যে প্রথম অনুদিত হচ্ছে প্রস্তাব আর শেষ অনুদিত হচ্ছে গায়িকা দলের মেয়ে। তাছাড়া নানা রঙের দিন আছে, শরতের মেঘ আছে, শুভ বিবাহ, তামাকু সেবনের অপকারিতা, এক ডেইলি প্যাসেঞ্জারের করুণ কাহিনী। এই নানা রঙের দিন আর তামাকু সেবনের অপকারিতা তো মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, বা এক ডেইলি প্যাসেঞ্জারের করুণ কাহিনী, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এগুলো মনে রাখবে কে অনুবাদ করেছেন? এগুলো হচ্ছে একাঙ্কিকা বা একাঙ্ক নাটক, আন্তন চেকভের লেখা। অনুবাদ করেছেন কে? অজিতেশ বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষায় অনুবাদ করেছেন। ঠিক আছে, এগুলো মনে রাখবে। তাহলে লাস্ট প্রশ্ন 210 নম্বর। তার আগে সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্য কিন্তু অনেক পরিশ্রম করে টাইপিং করতে হয়। এখানে তাও তথ্য বা বিশেষ দ্রষ্টব্য কম আছে, এরপর থেকে কিন্তু তথ্য বা বিশেষ দ্রষ্টব্য কিন্তু পড়াতে অনেক সময় লেগে যাবে। এখন তো ক্লাস ছোট হচ্ছে, এরপর কিন্তু তথ্য বা বিশেষ দ্রষ্টব্য পড়াতে অনেক সময় লেগে যাবে। কারণ প্রশ্ন হয়তো ছোট বা প্রশ্ন বড় হতে পারে, কিন্তু তথ্য তার থেকে আরও অনেক বড়। মানে প্রশ্নে হয়তো একটা উত্তর লুকিয়ে আছে, তথ্যে কিন্তু 10টা উত্তর লুকিয়ে আছে, 5টা উত্তর লুকিয়ে আছে, এরকম কিন্তু তথ্য আমার কাছে আছে। আর সবগুলো হয়তো সব দিতে পারিনি, মানে স্কোপ যেহেতু ছিল না, তাই আমাদের বইতে আমি বিশেষ দ্রষ্টব্য আকারে দিয়ে দিয়েছি। সেটা কিন্তু পরের পার্টগুলোতে দেখতে হবে। ঠিক আছে, আপাতত এই পার্টগুলোতে অনেক ছোট্ট বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, কিন্তু পরের পার্টগুলোতে বেশি বিশেষ দ্রষ্টব্য থাকবে। ঠিক আছে, তার আগে সবাইকে রিকোয়েস্ট করছি, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। লাস্ট প্রশ্ন আছে 210 নম্বর। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালো করে পড়বেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। 210 নম্বর প্রশ্ন দেখুন, ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতাটি নিম্নলিখিত কোন দুজন কবি অনুবাদ করেছেন? দেখুন অনেকেই অনুবাদ করেছেন, কিন্তু যতটুকু জানা যায় যে স্বাধীনতা কবিতাটি কার লেখা? মূল কবিতাটি ল্যাংস্টন হিউজের লেখা। ঠিক আছে, স্বাধীনতা মূল কবিতাটি হচ্ছে ল্যাংস্টন হিউজের লেখা। তো ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতাটি নিম্নলিখিত কোন দুজন কবি অনুবাদ করেছেন? হ্যাঁ, নিচের কোন দুজন কবি স্বাধীনতা কবিতাটি অনুবাদ করেছেন, সেটা ল্যাংস্টন হিউজের লেখা। উত্তর হচ্ছে অপশন খ শক্তি চট্টোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায়। অনেকে অনুবাদ করতে পারে, কিন্তু এইটুকু অপশনের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায় ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতাটি অনুবাদ করেছেন। তথ্য আবিষ্কার দ্রষ্টব্য দেখুন যে উভয়ের অনুদিত কবিতার ভাষার মধ্যে এসেছে নানা বাঁক ও বৈচিত্র্য। সে থাকবেই, দুজনের তো লেখার ভাব আলাদা, তাই শক্তি চট্টোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায়ের অনুদিত কবিতার মধ্যে এসেছে নানা বাঁক ও বৈচিত্র্য। ঠিক আছে, এই 10টা প্রশ্ন উত্তর সবাই দেখে নেবেন। সবাই কমেন্ট করুন যে কেমন লাগছে ভিডিওটা, নেক্সট ভিডিওগুলো চান কিনা সবাই বলবেন, আর কী কী ভিডিও চান সবাই জানিয়ে দেবেন। ঠিক আছে, আর চ্যাপ্টার ভিত্তিক হবে না প্র্যাকটিস সেট হবে সেটাও জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।